নিজের কেবিনে বসে রোগীর ফাইল চেক করছে ডক্টর সাইমন সাদি, একজন সার্জন। হঠাৎ বাইরে কোলাহলের জন্য তাকে বাধ্য হয়ে কেবিন থেকে বের হতে হলো। সবাই কেমন ছুটাছুটি করছে, যা দেখে অটোমেটিক সাদির ভুরু কুঁচকে এলো। পাশে থাকা একজন নার্সকে জিজ্ঞাসা করায় জানতে পারলো একজন পেশেন্ট, খুব গুরুতর অবস্থা, তার মেয়েই হবে হয়তো। সবাইকে পাগল করে নিচ্ছে। সাদির নার্সের কথা শুনে একটু এগিয়ে গেল দেখার জন্য, কিন্তু একটির জন্য মেয়েটাকে দেখতে পায়নি। সে তার মাকে নিয়ে ইসিজি ল্যাবে টেস্টের জন্য নিয়ে গেছে। সাদি ওর বিষয়টা নিয়ে ভাবেনি। ইতিমধ্যে চারপাশটা বেশ নীরব হয়ে গেছে। তার মানে এই একটা মেয়ে পরিবেশটার পুরো 12টা বাজিয়ে দিয়েছিল। সাদি মনে মনেই একটু অবাক হলো। তারপর নিজের কেবিনে গিয়ে আবার কাজ করতে লাগলো। অন্যদিকে মেয়েটা ইসিজি ল্যাব থেকে বেরিয়ে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তুই এসছিস, ভালো হয়েছে। একা একা সামলাতে পারছিলাম না। তুই বরং আম্মুর সাথে থাক। আমি রিপোর্টটা এমার্জেন্সি দিতে বলেছি, কিছুক্ষণ পর পেয়ে যাব। আপাতত বাইরে থেকে কিছু নিয়ে আসি, প্রচুর ক্ষুধা লেগেছে। আচ্ছা, নিয়ে আয়, আমি আসছি। আর এখানে আমার এক জুনিয়র ভাই আছে, তার সাথে একটু কথা বলবো, তুই আয় আগে। আচ্ছা। সাদি কেবিনে কাজ করছিল। একটু পর তাকে রাউন্ডে যেতে হবে। এর মধ্যে দরজায় কেউ নক করলো। সাদি তাকে ভিতরে আসতে বলে। আগন্তুক ব্যক্তিকে দেখে সাদির মুখে মৃদু হাসি ফুটে উঠল। আরে রাকিব ভাই, এখানে কিভাবে? আসলে আম্মু অসুস্থ, হার্টের পেশেন্ট। আজ অনেক অসুস্থ হয়ে পড়ায় এখানে আনা হয়েছে। ভাই, আপনি নিজেই তো একজন হার্ট সার্জন, তাহলে এত গুরুতর অসুস্থতা কিভাবে হলো? মানে আগে বুঝতে পারেননি? হ্যাঁ, আমার আম্মু অনেক চাপা স্বভাবের। তাও তো সুমু বুঝতে পেরেছিল হয়তো যে কি হতো। সুমুকে? ওর কথা তোমাকে কোনোদিন বলা হয়ে ওঠেনি। সুমু তো ডাক নাম। আমার বোন নাম সুমাইয়া ইসলাম মিম। ভালোবেসে সুমু ডাকা হয় আর কি। আরন নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, এবার সেকেন্ড ইয়ার। ছুটিতে বাসায় এসেছিল। আর জানোই তো, আমি বরাবরের মতোই ব্যস্ত থাকি, তোমার ভাবিকে সময় দিতে পারি না। হুম, বুঝলাম। তা ভাই, আপনি চা বা কফি কিছু নেবেন? না, ধন্যবাদ। এর মধ্যেই রাকিবের ফোনে সুমুর ফোন আসে। হ্যাঁ সুমু, বল, রিপোর্ট পাইছিস? হ্যাঁ, পেয়েছি। ভাবি হসপিটালে, আম্মুর কথা শুনে একটু অসুস্থ হয়ে গেছে। তুই একটু জলদি গিয়ে ভাবিকে নিয়ে আয়। তুই এখানে সামলাতে পারবি? হ্যাঁ, পারবো, তুই যা। ফোনটা কেটে সাদিকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাবি অসুস্থ হয়ে পড়েছে, তাই যেতে হচ্ছে। তুমি একটু খেয়াল করো। অবশ্যই ভাই। কয় নম্বর কেবিনে আছে আন্টি? 304। আচ্ছা ভাই, ভাবির খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। রাকিব বের হওয়ার পর প্রায় 10 মিনিট পর সাদি রাউন্ডের জন্য বের হয়। ওয়ার্ড চেক করে রিসিপশনের দিকে আগাতেই দেখে একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে কোনো রিপোর্ট দেখছে। সাধারণ একটা থ্রি পিস পরা, মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু তাতে সে তার এই লম্বা বেনুনিটা সম্পূর্ণ ঢাকতে পারেনি, যা তার কোমরের অনেক নিচ পর্যন্ত পড়ে রয়েছে আর বাতাসের তালে তালে একটু দুলছে। মুখের দুই পাশে কিছু চুল পড়ে রয়েছে অগোছালো ভাবে। ভুরুজোড়া খানিক কুঁচকে আছে, যেন সে কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত। সাদি মেয়েটাকে দেখে ওখানেই তার পা থেমে আছে, এগোতে পারছে না কিছুতেই। যেন তার পাও এই মেয়ের এরকম অদ্ভুত সৌন্দর্য দেখে সামনে যেতে চাইছে না। মেয়েটা রিপোর্ট নিয়ে রিসিপশনিস্টকে একটা ধন্যবাদ দিল, যার শব্দ সাদির কানে না গেলেও ঠোঁটের ওই আলতো নাড়ানো যেন তার মন ছুঁয়ে গেল। এর মধ্যেই সাদির ঘোর কাটলো এক নার্সের ডাকে। স্যার, স্যার, হুম। স্যার, এই কেবিনের পেশেন্ট বেশ হাইপার হয়ে যাচ্ছে, আপনি একটু আসুন। সাদি এবার নড়ে চড়ে ওখান থেকে পেশেন্টের কাছে গেল। যদিও যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সাদি রোগীর কেবিনে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু করলো, কিন্তু তার মাঝেও বারবার ওই মেয়ের মুখটা ভেসে উঠছে। যতবারই মুখটা ভেসে উঠছে ততবারই সাদির ঠোঁটে হাসি ফুটে উঠছে। সাদি তার কাজ ছেড়ে রওনা হলো 304 নম্বর কেবিনের উদ্দেশ্যে। সে রুমে গিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা বেডে শুয়ে আছে। সাদি সঙ্গে সঙ্গে চিনে ফেলল। বেডের পাশে গিয়ে মহিলার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ বসতে একজন নার্সকে এই কেবিনের দায়িত্ব দিল।
তারপর বেরিয়ে আসার জন্য দরজার দিকে অগ্রসর হতেই খেয়াল করলো তার হাত ধরে আছে মধ্যবয়স্ক মহিলাটি। তাই দরজার দিকে ঘুরেও আবার মহিলাটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। অন্যদিকে সুমু কেবিনের দরজা খুলতেই চমকে উঠল। সুমু কেবিনের দরজাটা খুলতে নিলেই চমকে উঠল পেছন থেকে একজনের ডাকে। পেছন ফিরে এক নার্সকে দেখে জিজ্ঞাসা করলো কোনো সমস্যা কিনা। নার্স সুমুকে কিছু ওষুধের কথা বলে, আর তাই কেবিনে না গিয়ে ওষুধ আনতে সুমু আবার উল্টো পথ ধরে। এদিকে সাদি সুমুর মার সাথে অল্প কিছু কথা বলে বেরিয়ে পড়ে। দুজন কাছাকাছি থেকেও সাদি বুঝতে পারল না তার অনুভূতি জাগানো কন্যার নাম বা পরিচয়। সুমু তার মায়ের পাশে বসে মাথায় বিলি কেটে দিচ্ছে আর মায়ের সাথে অল্প অল্প কথা বলছে, যদিও সুমু কমই বলছে। ও শুধু ওর মায়ের কথা শুনছে। জানিস সুমু, আজ একটা ডাক্তার এসেছিল, অনেক ভালো মনের মানুষ। সেও হয়তো একজন হার্ট সার্জন। আমি এক নার্সকে জিজ্ঞাসা করেছিলাম, অনেক সুন্দর দেখতে। ছেলেটার কথা শুনে মনে হয় আমাকে চেনে। কি জানি মা, আমি জানি না, এমনকি আমি তো দেখিও নি কাউকে তোমার রুমে। হ্যাঁ, তখন তুই ছিলি না, নার্স ছিল। আম্মু একটু বসো, আমি তোমার একটা ঔষধ নিয়ে আসি। একটু পর আব্বুও চলে আসবে, ভাইয়া ভাবি আর আব্বুকে আনতে গেছে। আচ্ছা। আজকে সব শিডিউল ফিনিশ করে সাদি 304 নম্বর কেবিনের উদ্দেশ্যে বের হলো। প্রায় পৌঁছেই গেছে। এর মধ্যে সুমুও কেবিন থেকে বের হবে আর সাদি কেবিনে ঢুকবে। ব্যাস, হয়ে গেল এক ছোটখাটো সংঘর্ষ, যার দরুন সুমু পড়ল সাদির উপরে। সুমু তৎক্ষণাৎ উঠে পড়ল আর সাদিকে দুঃখিত বলল, যদি ওর চেনা নয়। আর সাদি তো এখনো নিচে পড়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বিষয়টা লক্ষ্য করে হাত বাড়িয়ে দিল সাদির উদ্দেশ্যে। সাদিও সুমুর হাত ধরে উঠে পড়ল। এর মধ্যেই পাশে থেকে একজন নার্স বেশ উত্তেজনা নিয়ে বলে উঠল, শুন, ধ্যাত, কই ভাবলাম অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকবে আর হাওয়া থেকে গান বাজবে, কি থেকে কি হলো। নার্সের কথা সাদি আর সুমু দুজনের কানেই স্পষ্ট গেল। সুমু বেশ ছাচালো কণ্ঠে বলল, এটাকে কি আপনার স্টার জলসার সিরিয়াল মনে হয়, যে আধা ঘন্টা ধরে তাকাইয়া থাকবে আর হাওয়া থেকে গান আসবে? নার্স সুমুর কথা শুনে অতি দ্রুত স্থান ত্যাগ করল। সাদি বেশ মজা পেয়েছে সুমুর জবাবে, তাই তখন থেকে তার মুখে হাসি লেগেই আছে। সুমু একটা হাত ছেড়ে আবার সাদিকে সরি বলল আর একটু সম্মানও দিল, কেননা তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখানের একজন ডক্টর। সাদি মাথা হেলিয়ে সম্মতি দিল আর সুমু চলে গেল বাইরে। সাদি একজন ডক্টর, তাই যতই সে একটা মেয়েকে পছন্দ করুক না কেন, তার জন্য নিজের কর্মস্থলে বেহায়া আচরণ করার কোনো মানে হয় না। তার বেশি কথা বাড়ায়নি। রাতে বাসায় ফিরে কেবল ফ্রেশ হয়ে বেডে বসলো সাদি। ল্যাপটপটা অন করতেই ল্যাপটপ জানালো তার পাসওয়ার্ড চাই। সাদিও মুস্কি হেসে পাসওয়ার্ড ইন করলো। ব্যাপারটা সাদির দারুণ লাগে। কেউ যদি বিনা অনুমতিতে কারো ল্যাপটপ ইন করতে চায়, তবে এই জিনিসটাই প্রথম তাকে বিব্রত করবে। তাই বলে যেন তেন পাসওয়ার্ড দিলে চলবে না। অবশ্যই শক্তপোক্ত দেখে পাসওয়ার্ড দিতে হবে। আবার এমন না হয় পাসওয়ার্ড দিতে গিয়ে নিজেই ভুলে গেলাম। হা হা হা। সাদি বসে বসে কাজ করছিল। এমন সময় আবারও তার সেই লম্বা বেনুনিওয়ালি মেয়েটার কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি আজব, সাদিয়া নিজের প্রতি বিরক্ত হচ্ছে। মনে হচ্ছে তার মাইন্ড অন্য কারো কন্ট্রোলে আছে, যা বেশ বিরক্ত করছে সাদিকে। ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়িয়ে এক হাত কোমরে আর এক হাত মাথার পেছনে রেখে পায়চারি করতে লাগলো। না, কিছুতেই মেয়েটার কথা মাথা থেকে যাচ্ছে না। কি সুন্দর তার ভুরু কুচকানো, কত সুন্দর তার ওই লম্বা বেনুনি। 1 মিনিট, ভুরু কুচকানো সুন্দর হতে পারে? সাদির এবার নিজেকে সত্যিই পাগল মনে হচ্ছে। এবার নিজে হার্টের ডাক্তার হয়ে না, আবার তাকে পাগলের ডাক্তারের কাছে যাওয়া লাগে। হঠাৎ দরজায় নক পড়ায় সাদির ঘোর কাটল। আগন্তুককে ভেতরে আসার অনুমতি দিয়ে সে ঘুরে দাঁড়ালো দরজার দিকে। সাদি নিজের মাকে দেখে একটু মুচকি হাসলো। তার মাও একটু মুচকি হেসে ছেলের দিকে এগিয়ে এসে তার হাতে থাকা কফির মগটা এগিয়ে দিল। সাদি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সে কি করে বুঝলো যে এখন সাদির একটা কড়া করে কফির প্রয়োজন ছিল? হয়তো একেই বলে মায়ের মন। আম্মু, তুমি কি করে বুঝলে যে আমার এখন কফিটা প্রয়োজন? প্রথমত, আমি তোর মা।
তাই হয়তো তোর অস্থিরতা বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত, নিচ থেকে দেখলাম তোর রুমের পর্দায় তোর পায়চারির দৃশ্য, তাই কফিটা নিয়ে এলাম। এবার আমাকে বলা যাবে কি, কেন এই অস্থিরতা? সাদি মায়ের পাশে বসে তার কাজ জড়িয়ে ধরল, কফিতে চুমুক দিয়ে বলল, আম্মু, কেন যেন আজ নিজের মাইন্ডকে আমি কন্ট্রোল করতে পারছি না। মানে কি হয়েছে, সবটা খুলে বল। আসলে আজ রাউন্ডে গিয়ে এক লম্বা বেনুনি ওয়ালিকে দেখে থমকে গিয়েছিলাম। আবার ভাগ্যবশত অন্য সময় তার সাথেই ধাক্কা খেয়েছি। মেয়েটা খুব ভদ্র বলে মনে হলো। ছোট ছোট বিষয়ে ধন্যবাদ আর দুঃখিত বলায় তাকে আরো বেশি স্নিগ্ধ করে তোলে। আর তার ঝাঁঝালো কণ্ঠের সেই ধ্বনি, আম্মু কি যে বলবো, এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। সাদি তাকিয়ে দেখে তার মা মিটমিট করে হাসছে। তা দেখে সাদি একটু ভ্রু কুঁচকাল, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। সাদির মা হেসে উত্তর দিল, হয়নি, হবে। কি হবে? আমার ছেলের প্রেম। সাদি ধ্যাত বলে উঠে গেল। তুমিও না? স্কুল লাইফ, কলেজ লাইফ, ইভেন ভার্সিটি লাইফও ফেলে এসেছি, এখন পড়বো প্রেমে? দ্যাটস নট পসিবল আম্মু। পসিবল মাই ডিয়ার সান। প্রেম কাউকে ইনভাইটেশন দিয়ে আসে না, এটা একটা অনুভূতি যা সবাই ভোগ করতে পারে না। আর না ভালোবাসতে কাউকে পারমিশন দিতে হয়, জাস্ট হয়ে যায়। বলেই সাদির মা রুম ত্যাগ করলেন, আর সাদি বসলো ভাবতে। সাদি বসে বসে তার মায়ের কথা ভাবছে। আসলেই কি এমন কিছু হয়? অত মেয়েটার নামও জানে না। যদি মেয়েটাকে আর খুঁজেই না পায়, তবে কি সাদির প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? আজ সকাল সকালেই সাদি হসপিটালে এসে গেছে। একটা সার্জারি আছে, তার সাথে যে সহ ডক্টর থাকবে তাদের নিয়ে একটা মিটিং করলো প্রথমে। মিটিং শেষে অপারেশন থিয়েটার রেডি করতে বলে সাদি নিজের কেবিনে এলো। সুমো মায়ের পাশেই ছিল। তখনই তার মায়ের আবার বুকে ব্যথা ওঠে। সুমো উঠে গিয়ে ডক্টরকে ডাকতে চায়, কিন্তু সুমোর মা যেই ডক্টরের আন্ডার আছে সে অলরেডি একটা সার্জারি করার জন্য ওটিতে চলে গেছে। এখন তার সাথে যোগাযোগ সম্ভব নয়। তাই সুমো রাকিবকে ফোন দেয়। ভাইয়া, আম্মুর তো আবার ব্যথা শুরু হয়েছে, আর এদিকে ডক্টর সার্জারিতে ব্যস্ত। আমি কি করব? আর তোর আসতে অনেক দেরি হবে। তুই এক কাজ কর, ডাক্তার সাইমন সাদি এর কাছে গিয়ে বল, ও আমার এক জুনিয়র ভাই, আর ও নিজেও একজন হার্ট সার্জন। দেরি করিস না, তাড়াতাড়ি যা। আচ্ছা। ফোনটা কেটে রিসেপশনের দিকে দৌড় দিল সুমো। রিসেপশনিস্টের কাছ থেকে জিজ্ঞেস করে সাদির কেবিনের উদ্দেশ্যে ছুটে যায়। সাদির কেবিনে নক করতেই সাদি ল্যাপটপে চোখ রেখে আগন্তুককে ভেতরে আসতে বলে। সুমো পারমিশন পেয়েই হুট করে ঢুকে পড়ে কেবিনে। আর কেবিনে ঢুকতেই পাশে রাখা এক টেবিলের সাথে খেলো ধাক্কা, যার দরুন পায়ের একটা নখ উল্টে অনেক রক্ত বের হচ্ছে। কিন্তু তাতে সুমোর কোনো ভাবাবেগ নেই। সে সাদির টেবিলের কাছে এসে বেশ হাঁপিয়ে বলতে লাগলো, আপনি ডক্টর সাইমন সাদি, রাইট? ইয়েস, আই অ্যাম। আসলে ডক্টর রাকিবুল ইসলাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমি ওনার ছোট বোন। সাদি অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কিভাবে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। বলুন, কি সাহায্য করতে পারি? আসলে আমার আম্মু আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই যদি একটু এসে দেখতেন। ডক্টর হাসিব কোনো এক সার্জারিতে আটকে গেছেন। সাদি কাউকে ফোন করে কিছু একটা বলল, যা সুমুর বোধগম্য হলো না। তারপর সাদি বলল, চলুন। সুমু সাদিকে নিয়ে তার মায়ের কেবিনে গেল, আর সাদি সুমুর মাকে কিছু তাৎক্ষণিক চিকিৎসা দিল। সুমুর মা ঘুমিয়ে আছে। এটা দেখে সুমু একটু নিশ্চিন্ত হলো। সে সাদির দিকে ফিরে একটা ধন্যবাদ দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হঠাৎই আম্মু এমন অসুস্থ হয়ে পড়ায় মাথা কাজ করছিল না। ভাইয়াকে ফোন দেওয়ায় সে বলল আপনার কথা, তাই কিছু না ভেবে আপনার কাছে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ। না না, ঠিক আছে, এটা আমার কর্তব্য ছিল। আমি ডক্টর হাসিবকে মেসেজ করে দিয়েছি, উনি ওটি থেকে ফিরে এখানেই প্রথমে আসবেন। টেনশন করবেন না। জি জি। সাদি অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। মায়ের প্রতি ওভার পজিটিভনেসটাই মুগ্ধ করেছে সাদিকে। সাদি নার্সকে উদ্দেশ্য করে বলে, প্লিজ ওনার পায়ে একটু ড্রেসিং করিয়ে দিন, অনেকটা রক্ত পড়ে গেছে। সুমুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে সার্জারির উদ্দেশ্যে। সুমু অবাক হয়ে সাদির যাওয়ার দিকে তাকিয়ে আছে। সারাদিনেই সাদির মন খুব ভালো ছিল। প্রথমত সে তার স্বপ্নকন্যার দেখা পেয়েছে, আর তার সার্জারিও সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। রাতে হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবে।
গাড়ির কাছে পৌঁছাতেই দেখে একটা মেয়ে টঙের ফাঁকা বেঞ্চে বসে চা খাচ্ছে। মেয়েটাকে চিনতে তার বিন্দুমাত্র কষ্ট হলো না। এই যে তার স্বপ্নকন্যা। একা মেয়ে হয়, পাশে একটা লোক বাজে কথা বলছে, কিন্তু মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না কোনো কথা তার কানে ঢুকছে। সে এক মনে চা খাচ্ছে। তৎক্ষণাৎ মেয়েটি আরেক কাপ ফুটান্ত গরম চা অর্ডার করলো। তা দেখে পাশের লোকটা যেন পেয়ে বসলো। ভাবছে মেয়েটাকে আরেকটু সময় বিরক্ত করা যাবে, যেহেতু আরেক কাপ চা অর্ডার করেছে। লোকটার বাজে কথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তা শুনে সাদির মাথায় যেন ধাপ করে আগুন জ্বলে উঠল। এর মধ্যে একটা ছোকরা টাইপের ছেলে এসে অতিরিক্ত গরম চাটাকে মেয়েটাকে ধরিয়ে দিল। মেয়েটা চায়ে একটা চুমুক দিতেই লোকটা ফাঁকা বেঞ্চটায় মেয়েটার পাশে বসে পড়ে। সাদি একটু এগিয়ে যায় লোকটাকে ধোলাই করার জন্য, কিন্তু তার আগেই লোকটা মাগো বলে এক চিৎকার দেয়। আর পাশের মেয়েটা চিৎকার শুনে বাঁকা হাসি দেয়। আশেপাশে সবাই মোটামুটি হাসাহাসি শুরু করেছে। টঙে বসা মহিলাটি বলে উঠল, আর করবি ছেঁচড়ামি? দিল তো অফায় তোর পাছাটা পুইরা। বলেই আবার হাসা শুরু করলো। সাদি অবাক হয়ে গেছে সুমুর কাহিনী দেখে। একটা মায়ে এত ফাস্ট কি করে হয়? আসলে তখন লোকটা বসার ঠিক 1 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে সুমু ওই অতিরিক্ত গরম চাটা বেঞ্চের অপর পাশে ঢেলে দেয়, যার দরুন সবটুকু চাই লোকটার পেছনে লেগেছে। বেঞ্চটা লোহার হওয়ায় তাড়াতাড়ি গরম হয়ে গেছিল। আর লোকটার পিছন না পড়লেও মারাত্মক ছ্যাঁকা লেগেছে। 2-3 দিন উপর হয়ে শুয়ে থাকতে হবে। সাদি এখনো হা করে আছে। সুমো দোকানিকে টাকা পরিশোধ করে একটু মুচকি হেসে এগিয়ে এলো সাদির কাছে। এগিয়ে এসে সাদিকে বলল, সব ক্ষেত্রে মাথা গরম করতে হয় না ডক্টর সাহেব, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আপনি আমাকে কিভাবে নোটিস করলেন? আসলে সবাই বলে মেয়েদের সিক্সথ সেন্স ভালো, আর আমার ভাইয়া বলে আমার সিক্সথ সেন্স একটু বেশি শার্প। আসি। বলে একটা মুচকি হাসি দিয়ে সুমু হসপিটালের ভিতরে চলে গেল। আর সাদি মুখটা হা করে দাঁড়িয়ে আছে। এই পিচ্চি একটা মেয়ের এত অ্যাটিটিউড! সাদি নিজেও হেসে দিল। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ছেলেকে এরকম হাসতে হাসতে গেট থেকে ঢুকতে দেখে সোফায় বসে চা পানরত সাদির মা বেশ অবাক হলেন। তার পরক্ষণে সে নিজেও একটু হেসে দিলেন। এবার সে নিজেও শিওর যে তার একমাত্র পুত্র প্রেমে পড়ে তার অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। তবুও ফোরন কেটে বলে উঠল, আজ আমার ছেলের ঠোঁট থেকে তো হাসিই সরছে না, ব্যাপার কি? হুম হুম। সাদি মায়ের কথা শুনে হেসে দিল। সোফায় বসে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাদির মাও তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম মমতায়। মা, আজ ওই মেয়েটার সাথে সকাল সকাল দেখা হয়েছে, আর বাসায় ফেরার আগেও মেয়েটাকে দেখেছি। তাই নাকি? হুম। তারপর সাদি একে একে তার মাকে সব বলল, কিভাবে সুমু তার বুদ্ধি খাটিয়ে নিজের আত্মরক্ষা করেছে। সাদির মাও বেশ খুশি হয়েছে সুমুর আচরণের কথা শুনে। হঠাৎ এক কর্কশ আওয়াজে সাদি তৎক্ষণাৎ মায়ের কোল থেকে উঠে একটা ঢোক গিলল। সাদি দরজার দিকে তাকিয়ে একটা ঢোক গিলে মায়ের কোল থেকে উঠে পড়ল। সাদির মাও আগন্তুক ব্যক্তিকে দেখে মুচকি হাসি দিল। সাদির বাচ্চা। মামনির কোলে সাইমা তার 3 বছরের মেয়েকে দিয়ে সাদিকে তাড়া করতে শুরু করলো। তোকে আমি কতবার করে মনে করিয়ে দিয়েছি যে ঠিক 5টার সময় যেন তোকে এয়ারপোর্টে পাই, কিন্তু তুই আসিসনি। কই ছিলি তুই? আরে আমি ভুলে গেছিলাম। আর তোর সাথে তো এহসান ভাই আছেই, এমন করিস কেন? ও তাই না, এখন তোর দুলাভাই আছে। নিজে যে আস্তে আস্তে ভোলাকার হচ্ছে তার কোনো খেয়াল নাই। ফাজিল কোথাকার। সাইমা হয়রান হয়ে সোফায় ধপ করে বসে পড়ল। আর সাদিও বসে পড়ে। সাদি বসতেই তার পিঠে এক ধুম করে থাপ্পড় বসিয়ে দেয় তার বড় বোন সাইমা। সাদি মায়ের কোল থেকে ভাগ্নিকে নিয়ে তার সাথে আদর মাখা কথা বলতে থাকে। আমার আহানা পাখি মামাকে ভুলে গেছে। আহানা মাথা নাড়িয়ে না বলল। মামাকে কেন বলবো, তুমি তো ব্যর্থ। ছোট আহানার কথা শুনে সবাই হেসে দিল। তারপর মামনি সাইমাকে উদ্দেশ্য করে বলল, তোর ভাইয়ের তো এখন আর এইসব কাজে মন বসবে না, সে এখন অন্য চিন্তায় ব্যস্ত। মানে অন্য চিন্তা মানে কি? কোনো এক মেয়েকে তার মনে ধরেছে, তাও মারাত্মক ভাবে। সাইমা এবার বুঝতে পারলো আসল কাহিনী। এবার সে তার ভাইয়ের দিকে ফিরে বলতে লাগলো, ভাই মেয়েটা কেমন রে? তোমরা কিন্তু এখন বাড়াবাড়ি করছো। মোটেও বাড়াবাড়ি না। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমার ভাইয়ের মনে ঢুকতে পেরেছে, তার মানে অবশ্যই সে স্পেশাল।
আসলেই সে স্পেশাল। সাইমার মামুনি সাদির দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে হেসে উপরে চলে যায়। সুমুর মাকে কালকে ছেড়ে দেওয়া হবে, কারণ তার টেস্টের রেজাল্ট অনেক ভালো। যতটুকু সমস্যা আছে তা ওষুধ দ্বারা কাটানো সম্ভব। মায়ের পাশে বসে আছে সুমু। এই কয়দিন তার উপর অনেক ধকল গেছে। তার উপর বেচারির পেশাল্য। বেডে মাথা দিয়ে হেলান দিয়েছিল সুমু। তার মা ঘুম থেকে উঠে মেয়েকে এমনভাবে দেখে একটু কষ্ট পেল। যতই হোক, এবার সে এক বড় মেয়ের মতোই তাকে আগলে রেখেছে। মুস্কি হেসে মেয়ের মাথায় হাত রাখল। হঠাৎ কারো স্পর্শ পেয়ে সুমু জেগে গেল। মাথা তুলে মাকে দেখে ম্লান হাসল। কিছু লাগবে আম্মু? না, রাতে তুই খেয়েছিস? এই রে, ভুলে গেছি। পরে খেয়ে নিব না, তুমি টেনশন করো না। তুই যে পরে কি খাবি তা আমার জানা আছে। এখনই খা, নয়তো অসুখ হয়ে পড়বি। হুম। সাদি ফ্রেশ হয়ে নিচে গেল সবার সাথে বসে ডিনার করার উদ্দেশ্যে। পিচ্ছি আহানা মামাকে দেখা মাত্র দৌড়ে এসে সাদির কোলে উঠল। এহসান ভাই কই, এখনো পৌঁছায়নি? হ্যাঁ, বাসায় আসছে, ফ্রেশ হচ্ছে। কি যেন কাজে গিয়েছিল। এহসান সাহেব এলে সবাই মিলে ডিনার করে নেয়। খেতে খেতে সাইমা বলে, আচ্ছা, ট্যুর থেকে কবে ফিরবে? কালকেই যখন শুনেছি তার ছোট্ট বউ এসেছে, তখনই ট্রেনে উঠে পড়েছে। আব্বু পারেও। হঠাৎ সাইমা খেয়াল করলো তারা যে এত কথা বলছে, কিন্তু তাতে সাদির কোনো মনোযোগ নেই। এমনকি মুস্কি মুস্কি হেসে অল্প অল্প খাবার খেচ্ছে। তা দেখে সাইমা নিজেও একটু হেসে দিল। তারপর মাকে ইশারা করে দেখালো। মামনিও সাদিকে দেখে হেসে দেয়। এই যে আমার ভাবনার রাজ্যের রাজপুত্র, খাওয়ার সময় তার চিন্তা বাদ দিয়ে আগে খাওয়াটা খান। আম্মু তুমিও না, কি বলো এগুলো? তোমরা যা ভাবছো এমন কিছুই না। এই অল্প সময়ে কেউ কিভাবে প্রেমে পড়তে পারে? সম্ভব ভাই, প্রেম কখনো বলে কয়ে আসে না। তবে মিথ্যা বলবো না, আই ফিল ফর হার। যা, তাহলে তোর 28 বছরের কাউকে মনে ধরলো। সাদি বোনের কথা শুনে মুস্কি হাসলো। এখন তাড়াতাড়ি মেয়ের বাড়ির ঠিকানা বল, আমরা সবাই প্রস্তাব নিয়ে যাই। আয় হায়, তোমরা এত দূর চলে গেছো? আমি এখনো শিওর না। আর আমার মনে হয় এটা জাস্ট ভালো লাগা, অন্য কিছু না। সবার সামনে বলল। সাদি মনে মনে ঠিকই বুঝতে পারছে যে সুমুর সাথে তার কোনো না কোনো সংযোগ তো আছেই। পরদিন সকালেই সুমুর মাকে ডিসচার্জ করা হয়। রাকিব এসে তাদের নিয়ে যায়। আজকে সাদি একটু দেরি করেই হসপিটালে পৌঁছায়। নিজের কেবিনে বসে আজকে সব শিডিউল দেখতে থাকে। এর মধ্যেই সুমুর চেহারাটা সাদির মাথায় আবার সাড়া দিয়ে ওঠে। এখন কোনো কাজেই তার মন বসছে না। আজ সকাল থেকে একবারও সুমুর সাথে দেখা হয়নি। তেল ফাইল ঠেলে সাদি বাইরে বেরিয়ে এলো। উদ্দেশ্য 304 নম্বর কেবিন। কেবিনের কাছে এসে দেখে এখানে কেউ নেই। আয়ারা কেবিনটা পরিষ্কার করছে। সাদি একটা নার্সকে ডেকে জিজ্ঞেস করে, এই রুমের পেশেন্ট কোথায়? তাকে আজ সকালে ডিসচার্জ করা হয়েছে, তাই চলে গেছে। ও, ওকে। সাদির কেন যেন মনটা খুব খারাপই করছিল। কেন তা সে জানে না। অন্য একটা মেয়ের জন্য তার কেন খারাপ লাগছে তা ভেবেই সাদি বিরক্ত। তার এই 28 বছরের জীবনে এমন অনুভূতি প্রথম হচ্ছে। অনেক মেয়ের প্রপোজ পেয়েছে সে, কিন্তু মনে ধরার মতো কাউকে সুযোগই দেয়নি। কিন্তু আজ কেন এমন লাগছে তার? না, এই মেয়ের ব্যাপার আর ভাবতে চায় না সে। তাও আবার মেয়েটা যখন তারই সিনিয়রের বোন। একটা দীর্ঘশ্বাস ফেলে সাদি আবার নিজের কাছে মন দিল। কিছুতেই মন থেকে ওই মেয়েটাকে বের করতে পারছে না। তাই ঠিক করলো নিজেকে নিজের মধ্যে ব্যস্ত রাখবে। তাতেই হয়তো মেয়েটার চিন্তা মাথা থেকে বের হবে। তবে থেকেই শুরু হলো সাদির ব্যস্ততা। এদিকে সুমুও তার স্টাডি নিয়ে সম্পূর্ণ সচেতন। ও তো বেচারি জানেও না যে তার কেউ তার নিজের প্রতি বিরক্ত হয়ে পড়েছে। সুমু নিজেও জানে না কেউ তাকে নিয়ে এতই বিভোর যে তাকে ভোলার জন্য ব্যস্ততাকে বেছে নিয়েছে। কি হবে এদের ভবিষ্যৎ? সাদি আর সুমুর কি আবার দেখা হবে, নাকি দুজন দুই প্রান্তে হারিয়ে যাবে? ব্যস্ততার মাঝেই কেটে গেছে 3 মাস। সাদি এখন খুবই ব্যস্ত থাকে। মাঝে মাঝে রাতে বাড়ি ফিরতে ফিরতে এত দেরি হয় যে ডিনারও করা হয় না। সাদির মা অনেকবার ছেলেকে বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটাকে ভালোবাসলে যেন তাকে জানায়, কিন্তু না, এই ছেলেকে নিয়ে পারা যাবে না। সে এখনো কনফিউশনে আছে। তুই কনফিউশনে আছিস, তাতেই 3 মাসে তোর এই অবস্থা।
না জানি নিজের ভালোবাসা বুঝতে পারলে কি করবি? আমি ওকে ভুলে যেতে চাই আম্মু। ও জাস্ট আমার ক্রাশ, আর কিছু না। সাদি, কি বলছিস? দেখ, নিজের ভালোটা বুঝতে শিখ। আমি বুঝতে পারছি না, এই 3 মাসে না ওর সাথে আমার দেখা হয়েছে, আর না কোনো কথা হয়েছে। এমনকি ও কোথায়, কেমন অবস্থায় আছে তাও জানি না আমি। আসলে আমি তো কখনো জানতেই চাইনি। তারপরও কেন ও মাথা থেকে বের হচ্ছে না? তাহলে তো একটা রাস্তা খোলাই আছে। কি? বিয়ে কর। আম্মু তুমি ঠিক আছো? এখন কিসের বিয়ে করব? আমি ঠিকই আছি। তোর যে বয়স হয়েছে, ভুলে গেছিস? একে তো ডাক্তারি পড়তে পড়তে এত সময় লাগলো, আর এখন কোনো বাহানা চলবে না। আম্মু কেন বুঝো না? আমি আর কিছুই শুনতে চাই না। আরো পরে বিয়ে করলে বাচ্চা নিবি কবে? বুড়ো বয়সে? আম্মু। মামনি সাদির আর কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে সাদি হাসপাতালে পৌঁছাতেই তার কাছে একটা অ্যাপয়েন্ট লেটার এসেছে। আসলে সাদি যে মেডিকেল কলেজে পড়েছে সেখানে টপ স্টুডেন্টদের প্রফেসর হিসেবে রাখা হয়। সাদি যদিও চাইতো এমন কিছু, কিন্তু এখন সে নিজেই অনেক ব্যস্ত। প্রফেসর হিসেবে জয়েন করলে আরো বেশি ব্যস্ত হয়ে পড়বে, কেননা প্রফেসররা খুব কষ্টের সময় বের করে তারপর ক্লাস নেয়। সাদির কলেজ ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেই সূত্রে তাকে সেখানে জয়েন করতে হবে। সাদি লেটারটা চেক করছিল, তখনই সাদির সামনে ফোন এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডক্টর সাইমান সাদি। ইয়েস, স্পিকিং। চিনতে পেরেছো? জি স্যার। লেটার পেয়েছো? ইয়েস স্যার, বাট স্যার আমি তো... কোনো কথা শুনবো না সাদি, তুমি ছিলে তোমাদের ব্যাচের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট, তাই সবকিছু বিবেচনা করেই বলেছি ইউ শুড বি এ প্রফেসর। বাট স্যার... এই আবদারটা রাখতে হবে। প্লিজ আমাদের কলেজে জয়েন করো। লেটার বলে দিয়েছি জয়েনিং ডেট। ওকে স্যার। ফোনটা কেটে সাদি আবারও কিছুক্ষণ লেটারটার দিকে তাকিয়ে আছিল। মুখে বললে কি হবে, সাদি নিজেও খুব খুশি হয়েছে। আবার সে তার ক্যাম্পাসে যেতে পারবে, কিন্তু এবার প্রাক্তন স্টুডেন্ট হয়ে নয়, সেখানে শিক্ষক হয়ে যাবে সে। সপ্তাহখানেক পর সাদির জয়েনিং ডেট, তাই তাড়াহুড়োর মধ্যেই সব ব্যবস্থা করা হচ্ছে। সাদির পরিবারে কেউ মানাও করেনি, কিন্তু মামনির মনটা একটু খারাপ। যতই হোক, একটা মাত্র ছেলে তার। আগে তো ময়মনসিংহে পড়াশোনার জন্য এত বছর ছিল, এখন আবার সেখানেই পড়াতে যাবে। সাদির মাও সেখানে ছেলের সাথে যেতে চাইছিল, কিন্তু তার স্বামী মাহেদও একা একা থাকতে পারবে না বিধায় সেও যেতে পারছে না। সাদির বাবা একজন বিজনেসম্যান, তাই চাইলেও সব ছেড়ে সেও যেতে পারবে না। অবশেষে যাওয়ার দিন চলে এলো। যদিও ময়মনসিংহ ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু ময়মনসিংহের ট্রেনের পরিস্থিতি থাকে খুবই বাজে, তাই সাদি বাসে যাওয়ার পরিকল্পনা করলো। সকাল 9:20 বাস। সবার থেকে বিদায় নিয়ে সাদি বাসে উঠে পড়ল। 9:20 গাড়ি, কিন্তু সাদির একটু লেট হয়ে গিয়েছিল। আসতে আসতে 9:25 বেজে গিয়েছিল। কিন্তু এটা তো বাংলাদেশ, এখানে 9টার গাড়িও ছাড়তে ছাড়তে 9:30 বাজে, তাই সাদিও ধীরে সুস্থে এসেছে। বাসে উঠে নিজের সিট খুঁজতেই দেখলো তার সিটে একটা মেয়ে বসা। মেয়েটার কানে ইয়ারফোন লাগে, জানালার বাইরে মুখ দিয়ে আছে, যার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। সাদি মেয়েটাকে কয়েকবার ডাকতে মেয়েটা ফিরতে ফিরতে বলল। যদি কিছু মনে না করেন তো। মেয়েটা ফিরতেই সাদিও চমকে গেল, আর মেয়েটার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ডক্টর সাহেব। সাদির কেন যেন সুমুকে দেখে এত খুশি হলো। হাতটা মুখে শক্ত করে চেপে অন্যদিকে ফিরে হেসে দিল, তারপর নিজেকে সামলে বলল। ওটা আমার সিট। সুমু একটু মাথা নিচু করে বলল। আসলে আমি জানালার পাশ ছাড়া বসতে পারি না, আর বাসে উঠে দেখি ওই সাইডে আমার সিট। অনেকজনকে বলেছিলাম সিটটা চেঞ্জ করতে, কিন্তু কেউই রাজি হয়নি, তাই আমার পাশের সিটটা খালি দেখে বসে পড়েছিলাম। ভার্টিগো আছে? অতটা না, খোলা বাতাসে থাকলে কিছু হয় না। আচ্ছা, তাহলে ওইখানেও বসো। অনেক অনেক ধন্যবাদ। সাদিও উত্তর দিয়ে সুমার পাশে বসে পড়ল। সুমা খেয়াল করলো সাদি 3 মাসে অনেকটা অগোছালো হয়ে গেছে, কিন্তু তবুও যেন তাকে অতিরিক্ত সুন্দর লাগছে। কোচা কোচা দাড়ি, এলোমেলো চুল, আর সুন্দর করে একটা সাদা শার্ট পরেছে, আর চোখে চিকন ফ্রেমের চশমা। তাকে যেন এই লুকে সবচেয়ে বেশি মানিয়েছে। সুমো খেয়াল করলো সাদি সিটে বসার পর থেকেই সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে, আর তার ঠোঁটে রয়েছে অস্বাভাবিক এক মুচকি হাসি, যেন কিছু অপ্রত্যাশিত কিছু পেয়েছে।
সুমো কিছুক্ষণ তাকিয়ে আবার সে কানে ইয়ারফোন দিয়ে জানালার বাইরে তাকালো। আর এদিকে সাদি চোখ বুজে ভাবছে। মুখে বললেও শুধু আমি জানি, এই 3 মাস আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, আর আজ অপ্রত্যাশিতভাবে তোমাকে পেয়ে গেলাম। ভাবতেই মনটা নেচে উঠেছে। সুমুর ভাই সিনিয়র দেখে তাকে এতদিন সুমুর কথা জিজ্ঞাসা করেননি। যতই হোক সিনিয়র বলে কথা, আর তাছাড়া কি নিয়েই বা সুমুর কথা জিজ্ঞাসা করত। সাদি মনে মনে ভাবছে আর মুগ্ধ চোখে সুমুর দিকে তাকিয়ে আছে। এই 3 মাসে মেয়েটা অনেক শুকিয়ে গেছে, কিন্তু মানুষ শুকিয়ে গেলে নাকি তাকে দেখতে খুব বাজে লাগে। কিন্তু সাদির তেমন কিছু মনে হচ্ছে না, বরং সুমুকে সাদির কাছে আরো আকর্ষণীয় লাগছে। কি সুন্দর জানালার দিকে ফিরে চোখ বুজে একমনে গান শুনছে। হঠাৎ সাদির কথাই সুমু সাদির দিকে ফিরল। তুমি ময়মনসিংহের কোথায় যাচ্ছ? আমি তো ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ি, তাই সেই সূত্রে সেখানেই ঢাকায় ছুটিতে এসেছিলাম। সেকেন্ড ইয়ার প্রোফ শেষ তাই। সাদি এখনো ঘোর কাটাতে পারছে না, সে কি ঠিক শুনেছে? সুমু তারই ভার্সিটির স্টুডেন্ট। সাদি কিছু না বলে আবারও চোখ বন্ধ করে সিটে গায়ে লিয়ে দিল। সুমু বেচারি সাদের আচরণ বুঝতে না পারে সেও তার গান শোনাতে কনসেন্ট্রেট করল। সুমু বাসের জানালাটা খুলে রেখেছে। খোলা হাওয়া এসে তার মুখে বাড়ি খাচ্ছে। আপনা আপনি সুমুর ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। চোখটা বন্ধ করে রেখেছে। জানালায় হাতের কোনোই ঠেস দিয়ে থুতনিতে হাতের উল্টো পিঠ দিয়ে রেখেছে, আর তা মুগ্ধ হয়ে উপলব্ধি করছে সাদি। মারাত্মক রকমের অ্যাট্রাকশন ফিল করছে সাদি। হঠাৎ করে সুমুর মাথার ক্লিপটা ঠাস করে ভেঙে ছিটকে পড়ে যায়, আর চুলগুলো উঠতে থাকে অগোছালো ভাবে। কিন্তু মুহূর্তেই সুমুর মেজাজ বিগড়ে যায়। এই কাণ্ড তার ভাই ছাড়া আর কারোর হতেই পারে না। ক্লিপের অংশগুলো কুড়িয়ে তৎক্ষণাৎ রাকিবকে ফোন লাগায় সুমু। কিরে, এত তাড়াতাড়ি পৌঁছে গেলে? একদম কথা ঘোরাবি না। তুই এটা কি করেছিস? আমি আবার কি করলাম? এই নিয়ে তুই 147 বার ভেঙেছিস। সাদি অবাক চোখে তাকিয়েছে। কে কি ভাঙলো, আর মাথার ক্লিপটা ভাঙে এমন রিয়াক্ট কেন করলো, তাই সাদির মাথায় আসছে না। তুই কালকে আমার রুমে এসেছিলি, আর আজাইরা টাইম পাসের বাহানায় তুই ক্লিপ ভেঙে ফেলেছিস। পাজি কোথাকার, তোকে আমার এখন চিবিয়ে খেতে ইচ্ছে করছে। এই, তুই সত্যি করে বলতো আমার কয়টা ক্লিপের স্ক্রু খুলেছিস? আসলে কেন যে ডাক্তার হইলি? তোর ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল। আবার অসহায় গলায় বলে উঠল সুমু। এখন আমি কি করি? একটা ক্লিপেই নিয়ে এসেছি বাসা থেকে। এখন পুরো রাস্তা চুল খোলা রেখে যেতে হবে। তোকে আমি ঢাকা এসে দেখব, শয়তান। বলেই সুমু ফোনটা কেটে দিল। হঠাৎ পাশে ফিরে দেখলো একজোড়া চোখ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এবার সুমুর বেশ লজ্জা পেল। ভাইয়ের সাথে ঝগড়া করার সময় অন্যদিকে খেয়াল থাকে না তার। সরি, আসলে ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম। সাদি এবার মুচকি হেসে দেয়। সব ভাই বোনের সম্পর্কটাই এমন হয় হয়তো। ঝগড়া ছাড়া এদের প্রতিদিন পেটের ভাত হজম হয় না। ভাবতেই মুখের হাসি আরো প্রশস্ত হলো, কারণ আজ সকালে সে সাইমার কাছে মার খেয়ে এসেছে। তা ঝগড়া কি নিয়ে জানতে পারি? আসলে ভাইয়া যতবার আমার রুমে আসে ততবারই আমার ক্লিপের 12টা বাজিয়ে ছাড়ে, যেন ক্লিপ তার শত্রু। ইভেন ভাবি তার সব ক্লিপ তালাবদ্ধ করে রাখে, কিন্তু তবুও প্রতিদিন চুল বাঁধতে যেটাই বের করে সেটাই নিহত হয়। আমার এই ক্লিপটা কাল কিনেছি, কিন্তু রাতে এটা স্ক্রু ঢিলে করে রাখায় এখন ভেঙে গেল। এবার সাদি বুঝলো আসল কাহিনী। সাদি নিজেকে না সামলাতে পেরে বলে উঠল। তোমাকে কিন্তু ক্লিপ ছাড়া খোলা চুলেও অনেক বেশি সুন্দর লাগে। সুমু ভাবলেশীন ভাবে বলল। জানি। আমার খোলা চুলে ফুল দিতে সবচেয়ে বেশি মানায়। সাদি আর এক দফা অবাক হলো। মেয়েদের নাকি প্রশংসা করলে তারা লজ্জা পায়, কিন্তু এই মেয়ে তো নিজের সৌন্দর্যের কথা নিজেই বলছে। স্ট্রেঞ্জ। একদিন দেখিও তাহলে। সুমুর হঠাৎ করে খেয়াল হলো যে সাদি আগে আপনি ডাকতো, কিন্তু আজ দেখা হওয়ার পর থেকে তুমি তুমি করে কথা বলছে। তাই কৌতূহলবশত জিজ্ঞাসা করলো। আপনি তো আগে আমাকে আপনি করে বলতেন, তাহলে আজ যে তুমি করে বললেন? এখন থেকে আজীবনই তুমি করে বলবো, তোমার ভালো না লাগলেও। এ মা, ভালো লাগবে না কেন? আমি এমনিই জিজ্ঞেস করছিলাম আর কি। তোমার বয়স কত? 20+। পারফেক্ট, বাট আমার কত জানো? সুমু মাথা নাড়িয়ে না বলল। সাদি হেসে উত্তর দিল। 28+। তাহলে ভাবো আমি তোমার চেয়ে কত বড়। তুমি তো পিচ্ছি, তাই আপনি বলার কোনো মানেই হয় না, বুঝতে পারলে? সুমুয়া বুঝমানের মতো মাথা দোলালো। দুজনের খুঁটিনাটি কথাবার্তার সাথে সাথে তারা ময়মনসিংহ পৌঁছালো।
সুমু একবার সাদিকে জিজ্ঞাসা করেছিল সে ময়মনসিংহ কোথায় যাচ্ছে, কিন্তু সাদি বিনিময়ে শুধু হেসেছিল আর বলেছে এই যাচ্ছি আর কি। সুমু আর বিহার মতো বারবার জিজ্ঞাসা করতে যায়নি। বাস স্টেশন থেকে সাদি আর সুমু আবার আলাদা হয়ে গেল। তো এবার আর সাদির মধ্যে এমন অস্থিরতা কাজ করেনি, যদিও একটু খারাপ লেগেছে, কিন্তু পরক্ষণে মনে করেছে কালকে সকালেই তো আবার দেখা হবে। কিন্তু সুমু বেচারি এখনো তার অনুভূতি সম্পর্কে অনাগত। সে বুঝতেই পারছে না কেন তার খারাপ লাগছে। আগেও পাশের সিটে অনেকে আসতো, কই তাদের যাওয়ার সময় তো এত খারাপ লাগেনি। তাহলে কি সাদা চেনা, তাই এত খারাপ লাগছে? জানে না সুমু তার উত্তর। সুমু ফিরে যায় গার্লস হোস্টেল আর সাদি ওঠে একটা কটেজে। এখানে তার এক বন্ধুর বাড়ি আছে, সেখানে উঠতে পারত, কিন্তু বাসায় বন্ধুর বউ বাচ্চা আছে, তাই আর সেখানে যায়নি। কিন্তু তার মাধ্যমে একটা বাসা ঠিক করে থাকবে, তাতেও তো 2 দিন সময় লাগবে, তাই কটেজে থাকা। পরদিন সকালে উঠে সাদি কলেজের জন্য রেডি হতে থাকে। অটোমেটিক্যালি সাদির ঠোঁটে হাসি ফুটে আছে। যত না কলেজের জন্য তার চেয়েও বেশি সুমুর সাথে দেখা হবে তাই। রাতে দেরি করে ঘুমানোর জন্য এখনো জাগতে পারেনি সুমু। তার রুমমেট নাদিয়া বেচারি সে কখন থেকে ডেকে যাচ্ছে সুমুকে। সুমো বেবি প্লিজ উঠে পড়, আমাদের 7:30 ক্লাস, এখন অলরেডি 6:50 বাজে, তাড়াতাড়ি ওঠ। সময়ের কথা শুনে ধরফর করে উঠে বসলো সুমু। সে কখনোই লেট করে ঘুম থেকে ওঠে না, কিন্তু আজ যে কি হলো। আসলে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে, হয়তো সেই স্বপ্নের মুগ্ধতায় উঠতে পারেনি। নাদিয়াকে বলে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে রেডি হতে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মোবাইলে নীলের 5টা মিস কল। হাই, এই পোলা আজকে সামলে পাইলে চাবাইয়ে খাইব। কল ব্যাক করতে নীলের ঝাড়ি শুনছে সুমু। দোস্ত কুল ডাউন, আমি 5 মিনিটে ক্যাম্পাসে আইতেছি। তাড়াতাড়ি আয়। এমনি ক্যাম্পাসে এসে শুনলাম আজকে আমাকে কলেজে নতুন প্রফেসর আসবে। আয় হায় কস কি, আমি আসতেছি। ফোনটা কেটে আবারও রেডি হতে শুরু করলো সুমু। একটা লনের 3 পিস পরেছে, তা আবার হালকা গোলাপি। লম্বা চুলে বেনুনি গাঁথা, মুখে নাই কোনো সাজ, শুধু হালকা করে গোলাপি লিপস্টিক। হাতে ঘড়ি পরে তাড়াতাড়ি অ্যাপ্রনটা হাতে ঝুলিয়ে ব্যাগ নিয়ে দৌড়। হাত ঘড়িতে সময়টা দেখে নিয়েছে 7:16। তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসে সুমু। তবুও 2 মিনিট লেট। চারপাশে না তাকিয়েই ক্লাসের উদ্দেশ্যে দৌড় শুরু করে সুমু। ক্লাসে ঢুকবে তার আগে হাতের ঘড়ির দিকে তাকাতে না তাকাতেই খেলো এক ধাক্কা। তাতে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। ব্যথাকাতুর শব্দ বের করতে খেয়াল হয় শুধু সে একা পড়েনি, তার সাথে আরো একজন পড়ে গেছে। কোণেই ঘষতে ঘষতে সামনে তাকাতে আরেক দফা ঝটকা খেল। একটু অসুস্থ নিয়েই বলে উঠল, ডক্টর সাহেব আপনি এখানেও? বেচারা সারি স্টুডেন্টসদের সাথে কথা বলে এই ক্লাসে আসছিল। এই ক্লাসের স্টুডেন্টসদের সাথে কিছু কথা বলবে, কিন্তু তার আগে ঝড়ের বেগে সুমুর সাথে খেলো ধাক্কা। সুমুকে পড়ে যেতে দেখে ক্লাসের ভেতর থেকে নীল দৌড়ে এসে সুমুকে উঠাতে চায়। সামনে যে কেউ পড়েছে তার খেয়াল নেই। কি রে, তুই কি মানুষ হবি না? এত ধাক্কা উষ্টা কেমনে খাস? উঠ। সাদি প্রথমে অবাক হলেও সাথে সাথে চেহারায় রাগ ফুটে ওঠে। সুমু এখনো একধানে সাদির দিকেই তাকিয়ে আছে। আসলে ও বুঝতে চেষ্টা করছে যে হঠাৎ সাদি এমন রাগী ফেস কেন বানালো, কারণ সাদিকে দেখে সুমুর নিজেরই ভয় লাগছে। এই ড্রামা কুইন, কোন ধানে আছিস? ব্যথা পাস নাই তো? সুমু নীলের কথা শুনে আর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যত বকা আমি তোর থেকে খাই, অত বকা আমার নিজের ভাইও দেয় না। তুই যে পাজি, তোর খালি মায়ের উপরে রাখা উচিত। কেন যে রাকিব ভাইয়া তোর মারে না? তার জন্য তোর আফসোস হচ্ছে? বহুত বোন, দেখিস তোর জামাই উঠতে বইতে পিটাইবো তোরে। আমার সামনে থেকে সর, না হলে তোর ওই 2 দিনের প্রেমিক রে সব বলে দিব। সাদি এবার গলা খাকারে দিল, কারণ সাদি আর এদের কথা নিতে পারছে না। হাসিতে পেট ফেটে যাচ্ছে। সুমু আর নীল ঝগড়া শুরু করলে চারপাশে কিছুই খেয়াল করে না। হঠাৎ দুজনেরই খেয়াল হলো সাদির কথা। সরি ডাক্তার সাহেব। উনি আমাদের স্যার হয়, তুই ডাক্তার সাহেব কেন বললি? তাতে কি তোমার সমস্যা হচ্ছে? সাদির কথা শুনে নীল একটু ভড়কে গেল। সে তো স্যারের সম্মানের কথা ভেবেই বলেছে। আবার সরি, আমি আসলে না দেখেই দৌড় দিয়েছি, লেট হয়ে গিয়েছে তাই। তাই বলে এভাবে দৌড়ায় কেউ? পড়ে গেলে? পড়ে তো গেছি। তুই তো পড়বি, তোর ডিএনএতেই প্রবলেম, খালি ধূপধাপ করে পড়ে যাস। সুমু রাগি চোখে নীলের দিকে তাকায়, তাতে বেচারার সব সাহস ফুস। এদিকে রাকিবের সাথে রাগ করে বসে আছে তার বউ।
ও বউ, দেখো, একটা দিনে তো লেট হয়েছে। কি করব, ইমার্জেন্সি ছিল। দেখো, একদম নাটক করবা না। আমি কি এমনি এমনি তোমার সাথে রাগ করছি? একে তো লেট করছো, তার উপর আমার ক্লিপ আজকেও ভাঙছো। কালকে যদি আমি এক বক্স ক্লিপ না পাইছি তো তোমার সবগুলো ট্রাউজার কেটে কুচি কুচি করে ফেলবো, তারপর বাবার লুঙ্গি পরবা। আচ্ছা, আচ্ছা, কালকে এক বক্স নিয়ে আসবো। এক বক্স না, 2 বক্স। বাবুর ক্লিপও যে ভাঙছো। আচ্ছা, সুমুর জন্যও আনবো, খুশি? এর মধ্যেই সুমোর ফোন আসে, মাহবুবার ফোনে। হ্যালো বাবু, কি খবর তোমার? ভাবি, কি হয়েছে বাবু? কেউ বকছে? ভাইয়া কিছু বলছে? শুধু বলো একবার। রাকিব বোকা হয়ে তার বইয়ের দিকে তাকিয়েছে। সে কখন কিছু বলবে? কুল ডাউন ভাবি, ভাইয়া কিছু বলেনি, কিন্তু একটা থিওরি আমি কিছুতেই বুঝতে পারছি না। কি থিওরি বাবু? কয়দিন ধরে আমি যেখানেই ধাক্কা খাই সামনের মানুষটা ডক্টর সাহেব হয়। এই ডাক্তার সাহেবটা আবার কে? ওই যে আম্মুকে এমার্জেন্সি দেখেছিল ওইটা। কে সাদি? আমার ওনার নাম মনে নেই। মাহবুবা হেসে দিল। এই তার ননদ, বিখ্যাত এক পার্সোনালিটি বহন করে। কারো নাম একবার মন দিয়ে না শুনলে তার মনে থাকে না, নিজের মন মতো একটা নিকনেম দিয়ে দেবে। রাকিব তার বউকে হাসতে দেখে একটু স্বস্তি পেল। সে জানে যখনই মাহবুবা সুমুর সাথে কথা বলবে তখন সে চাইলেও মন খারাপ করে থাকতে পারে না। রাকিব ইশারায় মাহবুবাকে জিজ্ঞাসা করলো কি বিষয়, কিন্তু মাহবুবা এখনো হেসেই চলেছে। ওহ বাবু, তুই আমাকে মন খারাপ করে থাকতেই দিবি না? এই সময় একদম মন খারাপ করা যাবে না। যতদিন আমার পুচকুটা তোমার পেটে আছে ততদিন মন খারাপ করা যাবে না। ওকে মেরি দাদি। তোমার দাদা কই গো ভাবি? কেন? উমা, আমার জামাই এখন পর্যন্ত আমি দেখলাম না। তাড়াতাড়ি ছবি পাঠাও, আমি দেখি। ওলে দুষ্টু। বেচারা সাদি শেষের টুকু শুনে মুখ ভার করে চলে গেল। সুমু তো খেয়াল করেনি সাদিকে, এখনো হেসেই যাচ্ছে সে। এর মধ্যেই নীল এসে সুমুর মাথায় গাঁটটা মারল। এই তোর সমস্যা কি? খালি মারস কেন? তুই ওইটারই যোগ্য। যদি স্যারের সাথে আবার গ্যাঞ্জাম করছোস, না, তুই ডক্টর সাহেবকে কোথায় পেলি? তাহলে স্যার এমনভাবে মুখ ফুলিয়ে চলে গেলেন কেন? বিষয়টা কি দেখতে হচ্ছে। কিরে, কোন ধ্যানে আছিস? না, কিছু না। সাদি আনমনে গাড়ি চালাচ্ছে। তার মস্তিষ্কে শুধু একটা কথাই বাজছে, সুমে কেন তার জামাই বলল, আবার ছবি পাঠাতেও বলল। তার কি বিয়ে ঠিক হয়ে আছে? এইসব কথাই শুধু শুধু ভাবছে সাদি। দেখা যাক এবার সুমু কি করে। নীলের কথা শুনে সুমুর একটু সন্দেহ হচ্ছে, তাই জিজ্ঞাসা করলো। সত্যি সত্যি বলতো, কি লুকাচ্ছিস? কিছু না, কি লুকাবো? আমার কেন যেন মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আসলে সাদি, স্যারকে আমার খুব আজব লাগে। যখন ধাক্কা খেলি তখন তোকে বকা দেওয়ার জন্য স্যারের চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সে খুব রেগে গেছে এবং সে আমার সাথে রাগ রাগ ভাবেই কথা বলেছে। কিন্তু তোর সাথে যখন স্যার কথা বলে, অজানা কারণেই স্যারের মুখে হাসি আসে দেখেছি। আর একটু আগে যখন ফোনে কথা বললি তখন স্যারকে দেখলাম বিষণ্ণ মুখে চলে যেতে। আচ্ছা, তুই কার সাথে কথা বলছিলি? আমি আমি তো ভাবির সাথে কথা বলছিলাম। কি বলেছিস বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলা কেন যাবে না? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আসলে ভাইয়া আর ভাবির একটু ঝগড়া হয়েছে, যদিও এটা একপক্ষীয়। আর ভাবি তো অসুস্থ। ভাইয়ার মেসেজ পেয়ে ভাবিকে ফোন লাগাই, আর কথায় কথায় ভাবি আমাকে দাদি বলে। তাই জিজ্ঞেস করেছি যে তার দাদা মানে আমার জামাই কই। আমি দেখিনি, তার যেন ছবি পাঠায়। কাম সারছে। কি কাম সারসি? স্যার তোর প্রেমে পড়ছে? বাজে কথা বলিস না নীলা। আমি বাজে কথা বলছি না। স্যার সত্যি তোর প্রেমে পড়ছে। এর জন্য হয়তো তোর শেষের কথা শুনে মন খারাপ করে চলে গেছে। মন খারাপ করার কি হইলো? আমি তো ভাবির দাদার কথা কইছি। আরে গাধি, বাঙালিরা ভাইকে কিন্তু দাদা বলে। নীল সুমুর দিকে আর সুমু নীলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই হো হো হেসে উঠল দুজনে। তাহলে তো বিষয়টা দেখতে হয়। তোর মাথায় আবারও শয়তানি ঘুরতেছে না? সুমু হেসে মাথা নাড়ালো। সাদি কটেজ ছেড়ে নিজের বাসায় উঠেছে। এখানে একটা ফ্ল্যাট কিনে নিয়েছে। আগে যখন পড়াশোনা করতে এসেছিল তখন প্রথমে হোস্টেলে ছিল, তারপর বাসা ভাড়া করে থেকেছে। হারাজ নিজের টাকা এখানে ফ্ল্যাট কিনে ফেললো। সাদির মা দুদিনের জন্য এসেছে। ছেলেকে মোটামুটি সব গুছিয়ে দিয়ে সে আবার ঢাকা ব্যাক করবে। সাদি, তোকে তো মোটামুটি সবই গুছিয়ে দিলাম, তবু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কেন,
সবই তো কিনলাম, হাঁড়ি পাতিল থেকে জুতো পর্যন্ত নতুন। তাহলে আরেকটা জিনিসের মিসিং। কি? একটা বইয়ের। চিন্তা নিও না, সময় হলে এসে যাবে। তুই এই কথাটা বলে আমাকে চুপ করিয়ে দিস। হ্যাঁও বলিস না, আবার নাও বলিস না। পাজি কোথাকার। সাদি উত্তরে হাসল। সাদি মনে মনে নিজেকে বলছে, কাজটা ঠিক হলো না। আমি একজন অ্যাডাল্ট মানুষ, অথচ বাচ্চাদের মতো জেলাসি ফিল করে চলে আসলাম। আগে তো বিষয়টা বোঝা উচিত ছিল। আর এই কয়দিনে সুমুকে যা চিনেছি তাতে স্পষ্ট তো ও একটা দুষ্ট মেয়ে। তাই আগে বিষয়টা পরখ করতে হবে। মনে মনে ভেবেই সাদি হাসল। বিকেলে সোমু, নাদিয়া আর তার আরেক রুমমেট ইকরাকে নিয়ে ঘুরতে বের হলো। পার্কে ঘুরে সন্ধ্যার দিকে নিজেদের খাবার নিয়ে হলে যাবে। হোস্টেলের পানসে খাবার খেতে ভালো লাগে না, তাই প্রায়শই তারা এই কাজটা করে থাকে। রাতে ঘুরে এসে সবাই যে যার মতো রুম গোছাতে থাকে। তারপর সবাই একসাথে ডিনার করে পড়তে বসে। কিছুক্ষণ পরেই সুমু কি যেন খুঁজতে থাকে। ইকরা খেয়াল করে বলে, সুমো বেবি, কি করছিস? আরে আমার স্কেপগুলো খুঁজে পাচ্ছি না। তোর স্কেপুলা তোর ভেতরেই আছে। আই মিন কঙ্কালের স্কেপুলা। খুঁজে দেখ, যাবে কোথায়? তোর বক্সে খুঁজেছিস? এই এক্সরে খোঁজা হয়নি। অতপর বক্সের সবগুলো অংশই খুঁজে পাই সুমু। পেয়েছি। আমারগুলো তো সে কবে বিক্রি করে দিয়েছে, তুই কবে করবি? তার জন্যই তো এত খোঁজাখুঁজি। এই সব প্যাকেট করে রাখছি, ভাইয়াকে বলেছি। আর এখানে দুজন জুনিয়রকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আমি তো 2000 টাকা লাভে বিক্রি করেছি। এই একটা জিনিসে কখনো লস নাই। কাজের সময় কিনো, পরে কাজ শেষ হলে বিক্রি করে দাও। হুম রাতে পড়তে পড়তে দেরি হওয়ায় আজও দেরি করে উঠতে হয়েছে সুমুকে। উঠে দেখে 6:30 বাজে। কি আর করার, তাড়াতাড়ি রেডি হয়ে দিল নীলকে ফোন। এই গরু, তুই আজকেও লেট করে উঠছস? ওই গাভী, আমি তোর মতো সারা রাত ঘুমাই? তো কি করস দোস্ত, জামাই পাহারা দেস? থাকলে অবশ্যই দিতাম, বাদ দে। তুই কই এখন? এই যে কলেজে যাইতেছি, রিক্সায়। তুই এখনো না পৌঁছাইয়া আমারে ঝাড়ি দেস? হারামি, আজকে তোরে পাইয়ালই। আচ্ছা আয় আগে। সুমুও কলেজের উদ্দেশ্যে বের হলো। কলেজে রিক্সা পৌঁছাতেই দেখে নীল গেটে দাঁড়িয়ে আছে। সুমু যে পরিমাণ ঝাড়ি দিছে, বেচারা বাধ্য হইছে দাঁড়াইতে। কিরে মফিজ, কান্দুস কেন? বিশ্বাস কর বোন, আমি অনুর জন্য এত দাঁড়াইয়া থাকি না যত তুই আমার দাঁড় করিয়ে রাখোস। পা ব্যথা হয়ে গেছে। সমস্যা নেই, পরে ঔষধ নিয়ে নিস। এখন চল। নীলা সুমো পাশাপাশি কথা বলতে বলতে হাঁটছে। এর মধ্যেই সুমোর নজর পড়ে শুভ্রতায় ঘেরা সাদির দিকে। সাদা শার্ট গায়ে, প্যান্ট সাথে ইন করে পড়েছে। ফোনে কথা বলতে বলতে এদিক দিয়ে যাচ্ছে। চোখে চশমা পরার জন্য তাকে অনেক বেশি শুভ্র লাগছে, যেন চশমাটার জন্যই তাকে মানিয়েছে। যদিও সুমো নিজেও চশমা পরে। নিজেকে তার কাছে চশমা পরলে জোকাল জোকাল লাগে, কিন্তু সাদিকে তার অত্যাধিক ভালো লেগেছে। সাদি পাশ কাটিয়ে যেতে নিলেই সুমো জোরে সালাম দিল। আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নীলও সালাম দিল। সাদি চলে যেতে নিলেই সুমো আবার ডাক দিল, ডাক্তার সাহেব। সাদি পেছন ফিরে সুমোর দিকে তাকালো। আসলে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলো। আপনার নাম কি? সাদি চোখ বড় করে কয়েক সেকেন্ড সুমোর দিকে তাকিয়েছিল। যার প্রেমে ডক্টর সাদি হাবুডুবু খাচ্ছে, সে কিনা তার নামই জানে না। এর মধ্যে নীল সুমোকে একটা খোঁচা দিল। উনি সাদি স্যার, উনি আমাদের মেডিসিনের ক্লাস নেয়। ওই দিনই তো স্যার তার নাম সবার সামনে বলল। আরে, ওনাকে তো আমি চিনি, ওই দিন শুনেছিলাম কিন্তু মনে নেই। আসলে আমি পুরো নাম জানতে চাইলাম। সাদি নিজেকে সামলে নিয়ে বলল, আমি ডক্টর সাইমন সাদি। ওয়াও, বিউটিফুল নেম। আমার নামও স দিয়ে। আচ্ছা, এখন তো আমি আপনার নাম জানি, তাহলে এখন আপনাকে কি ডাকবো? আদি স্যার নাকি ডক্টর সাহেব? সাদি একটু হেসে বলল, তোমার ইচ্ছা। বলেই চলে গেল। আর সুমো বলছে, বুঝলাম না, উনি হাসলো কেন? নীল সুমোর মাথায় বাড়ি দিয়ে বলল। গাধি। এদিকে সাদি মনে মনে এত হাসছে, কিন্তু সামনে তা প্রকাশ করছে না। নয়তো বিনা খরচায় পাগলের পদবিটা মানুষ তাকে দিবে। সাদি ভাবছে, দুনিয়া আর কোনো মেয়ে ছিল না, এই আত্মাগলি সুমুকেই কেন তার এত পছন্দ। সরাসরি বলে দিল, নাম মনে নেই, পাগলি। সাদিকে খুশি মনে বাড়ি ফিরতে দেখে সাদির মাও বেশ খুশি হলো। গতকাল বিষণ্ণ মুখে এসেছিল,
কিন্তু আজ বেশ খুশি। সাদির মা কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, কি রে সাদি, আজ মন বেশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ আম্মু, আজ এমন কিছু হয়েছে যা আমার লাইফে প্রথম ঘটলো। তা কি এমন হয়েছে যে আজ এত খুশি? এক আধ পাগলির কথার জন্য আমার সব খারাপ মুড ভালো হয়ে গেছে। আধ পাগলি? হুম। অতঃপর সাদি তার আম্মুকে সুমোর বিষয়ে সব বলে। সাদির আম্মু সব শুনে হা। আমি কি বলবো বুঝতে পারছি না। এই মেয়ের সাথে অবশ্যই তোর কোনো কানেকশন আছে, নয়তো বারবার এই মেয়ের সাথেই কেন তোর ধাক্কা লাগে বা দেখা হয়? সাদি রে, আমার মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। তুমি তো আজই চলে যাচ্ছ, 2 দিন থেকে গেলে দেখতে পারতে। সমস্যা নেই, পরে এসে দেখবো। তোমার ইচ্ছা। বিকালে সুমো বের হয়েছে কিছু কেনাকাটা করতে। ফোনে রাকিবের সাথে কথা বলছে। হ্যাঁ ভাই, তুই কই? আমি হসপিটালে আছি। কেন, কোনো দরকার? আমার কার্ডে টাকা সব তুলে নিছি, তুই কার্ডে টাকা ভরে দিস। আমি এখন একটু ব্যস্ত আছি, হসপিটাল থেকে বের হয়ে দিবনি, ওকে? আচ্ছা, ভালো থাকিস। ও, এই যা, ফোনের টাকাও শেষ হয়ে গেল। সুমো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করলো আর আসার সময় হালকা স্ন্যাক্সও নিল। হাতে একটা টাকাও নেই। হঠাৎ সামনে তাকিয়ে সুমো আবার হাতের সব দেখে নিল। পার্স একদম খালি। এখন সুমোর প্রচুর কান্না পাচ্ছে। পাশে একটা সিঁড়িতে মন খারাপ করে বসে আছে। মাঝে মাঝে একটু কান্নাও করছে, কিন্তু তার কোনো প্রভাব নেই। ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বসে আছে। সাদি নিজের খাবারের জন্য বাহির থেকে কিছু কিনতে বের হয়েছে। রিকশায় থাকা অবস্থায় হঠাৎ করে সুমোর দিকে নজর গেল। তাড়াতাড়ি রিকশা থামিয়ে নেমে এলো। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছে। বারবার আর চোখে কি যেন দেখছে, আবার মন খারাপ করছে। সাদি সুমোর সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সুমোর কোনো হেলদোল নেই। সে একমনে অন্যদিকে তাকিয়ে আছে। এবার সাদি সুমোর সামনে তুড়ি বাজালো। সুমোর খেয়াল ফিরতেই সামনে তাকিয়ে দেখে সাদি। ডাক্তার সাহেব, এখানে কি করছো? আর মন খারাপ কেন তোমার? সুমোর যেন দুঃখটা আরো বেশি গাঢ় হলো। ফুফিয়ে উঠতেই সাদি ব্যস্ত হয়ে পড়ল। কেউ বিরক্ত করেছে? বাজে কথা বলেছে? একবার বলো শুধু, কি হলো বলো? কেউ কিছু বলেছে? হুম কে? সুমো হাত দিয়ে ইশারা করে দেখালো। সাদি সামনে তাকিয়ে ভেবাচাকা খেয়ে গেল। ওই ফুচকাওয়ালা কিছু বলেছে? না, ওই ফুচকা গুলো বলেছে। সাদি এবার পুরোই অবাক। ফুসকা কথা বলেছে? কি বলেছে? বলেছে, সুমু তুই আমার কাছে আয়, আমাকে খা। সাদির এবার ভীষণ হাসি পাচ্ছে। ওকে ফুসকাগুলো নাকি ডাকছে। তো ফুচকার ডাকে সাড়া দিচ্ছ না কেন? দিব কিভাবে? ফুচকাওয়ালা কি আমার শ্বশুর? আমার কাছে একটা টাকাও নেই। সাদি এবার বুঝলো আসল কাহিনী। সুমোর মন আবারও খারাপ হয়ে গেল। সাদি খুব কষ্টে নিজের হাসি চেপে বলল, চলো তাহলে আমি তোমাকে ফুচকা খাওয়াই। আপনি কেন খাওয়াবেন? তাহলে তুমি কিভাবে খাবে? খাবো না, কষ্ট করে থাকবো। সাদি এবার একটু হেসেই দিল। এভাবে ফুসকা খাওয়ার জন্য বাচ্চাদের মতো কাউকে কাঁদতেই প্রথম দেখলো সাদি। কষ্ট করে থাকতে হবে না, আমি তোমাকে ফুচকা খাওয়াচ্ছি। আমি এভাবে ফাও খেতে পারবো না, আমার কাছে টাকা নেই। একটা কাজ করা যায়, আপনি কালকে আমার থেকে টাকা নিয়ে নেবেন। পরেরটা পরে দেখা যাবে, এখন চলো। আচ্ছা চলুন, তাড়াতাড়ি চলুন। সুমো হুঁশেই নেই ও কি করছে। সাদির হাত ধরে টেনে নিয়ে গেল ফুচকার স্টলের সামনে। গিয়েই বলে উঠল, মামা 2 প্লেট ঝাল ঝাল করে ফুচকা দেন। আচ্ছা। 2 প্লেট কেন? আমি তো খাবো না। আপনার জন্য কে অর্ডার করলো? তো 2 প্লেট যে। এই 2 প্লেট তো আমারই খেতে লাগবে, আপনি খেতে চাইলে অর্ডার করতে পারেন। না, আমি খাই না। এলিয়েন। কিছু বললে? না। ফুসকার প্লেট নিয়ে খুব মজা করে খাচ্ছে সুমো। যা অবাক হয়ে দেখছে সাদি। ফুসকার মতো একটা খাবারও মানুষ এত মজা করে খেতে পারে? সাদিকে মুসকে মুসকে হাসতে দেখে সুমো ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কিন্তু সাদি তো মুগ্ধ চোখে সুমোর এক্সপ্রেশন দেখছে। এর মধ্যেই সুমোর মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সাদির হঠাৎ ফোন আসে, একটু দূরে যায়। এর মধ্যেই সুমো ফুসকালাকে বিভিন্ন নির্দেশনা দিয়ে 1 প্লেট ফুসকা বানাতে বলে। ফুসকালো সুমোর কথা মতো বানায়। সাদি আবার স্টলের কাছে আসতেই সুমোকে জিজ্ঞাসা করে, খাওয়া শেষ? সুমো কোনো কথা না বলে সাদির পায়ে খুব জোরে মারিয়ে দেয়। সাদি পা হটিয়ে আ করতে সুমো ফুসকার প্লেট থেকে ফুসকা উঠিয়ে সাদির মুখে পুরে দেয়। সাদির চোখ মুখের এক্সপ্রেশন দেখে সুমো হেসে দেয়।
আসলে সাদি কোনো মতে ফুচকাটা খেয়ে আবারও পা ধরে লাফাতে থাকে, কিন্তু সুমুর হাসির শব্দে সুমুর দিকে তাকাতেই যেন সাদির পায়ের ব্যথা গায়েব হয়ে গেল। সুমু তাকিয়ে দেখে সাদি তার দিকেই তাকিয়ে আছে। সুমু এখনো হাসছে, তবে আস্তে। ডক্টর সাহেব কি বেশি ব্যথা পেলেন? পায়ে তো ব্যথা থাকার কথা না। সাদি হঠাৎ খেয়াল করলো আসলেই তার পায়ে ব্যথা নেই। অবাক চোখে সুমুর দিকে তাকাতেই সুমু বলল, আমি আমার পায়ের পাতা দিয়ে মারিয়েছি, তাই ব্যথা নেই। শুধু তাৎক্ষণিক ব্যথা পাবেন। এতে কিন্তু সিরিয়াস ভাবে ব্যথা দিতে চাইলে হিলের অংশ দিয়ে জোরে পা মারিয়ে দিতাম। সাদির এখন খেয়াল হলো সে ফুচকা খেয়েছে। ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। সুমু, আমি ফুচকা খেয়েছি, জি ডক্টর সাহেব। বাট ফুচকা তো বাজে খাবার, কিন্তু এটা তো অনেক মজা লেগেছে। মজা তো লাগবেই, আমি নির্দেশনা দিয়ে বানিয়ে দিয়েছি, খেয়ে দেখতে পারেন। তারপর সাদিও সুমুর সাথে ফুচকা খেল। সাদির কাছে মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে। হয়তো এই অতিরিক্ত ভালো লাগার কারণটাই সুমু। পরদিন সুমু কলেজে গিয়ে সাদিকে খুঁজতে শুরু করলো। এর মধ্যেই নীল এসে সুমুর মাথায় গাঁটটা মারল। দেখ ভাই, এমন মাথা গাঁটটা মারবি না, বিরক্ত লাগে। এই ড্রামা কুইন অবজা, তোর বিরক্ত লাগার ধার ধারি না আমি। হুম, তা তো জানি। এখন বল কাকে খুঁজিস? ডাক্তার সাহেবকে। সাদি স্যারকে? কেন, কি দরকার? তোরে কেন কমু? দূর হ ফাজিল পোলা। পেতনি, তুই দূর হ। তুই স্যারকে খুঁজোস কেন? কে গোল পাকাইছো তুমি? বালের গোল পাকাইছি শর্ত। নাও আই এম সিরিয়াস। কেন খুঁজোস? আরে স্যার আমার থেকে টাকা পায়, এটাই দিতে খুঁজি। ও আচ্ছা, তুই খোঁজা দিয়ে আয়। আমাকে অনুফোন করছে, গেলাম। ওকে। নীল চলে যেতেই সুমু আরেকটু সামনে এগোতেই সাদিকে দেখতে পেল। ডাক্তার সাহেব। সাদি পেছন ফিরে সুমুকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। সুমু দৌড়ে এসে হাঁফাতে হাঁফাতে বলতে থাকে, আপনার টাকাটা। সাদি ভুরু কুচকে তাকিয়ে হাত গুটিয়ে নিল। তা দেখে সুমুও ভুরু কুচকে ফেলল। আমি কি তোমাকে টাকা দিয়েছিলাম? হ্যাঁ, কালকেই তো আমরা ফুচকা খেলাম, মনে নেই? হ্যাঁ, মনে আছে, কিন্তু আমি কি টাকা তোমার হাতে দিয়েছিলাম? না, আপনি তো ফুচকাওয়ালাকে দিলেন টাকাটা, তাও আমার পক্ষ হয়ে। হ্যাঁ, কিন্তু টাকাটা তো আমি তোমার হাতে দেইনি। তাহলে আমি কেন হাতের টাকা নিব? তোমার তো আমাকে অন্য উপায়ে টাকা দেওয়া উচিত, তাই না? তাহলে কি উপায়ে দিব? আমার কাছে একটা আইডিয়া আছে, চাইলে নিতে পারো। কি উপায়? সুমু ভয় ভয় সাদির দিকে তাকিয়ে আছে। না জানি কি উপায় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি উপায় আছে আপনার কাছে? বেশি কষ্টের কিছু না, শুধু শুধু কি? আমাকে আপনাকে? আমাকে আরে ধুর মিয়া, বলবেন তো কি আপনাকে? কুল ডাউন। আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? আসলে আমি আম্মুকে একটা সারপ্রাইজ দিতে চাই, তাই তুমি আমাকে হেল্প করবে। অবশ্যই করব। এত খুশি হইলা কেন? আসলে আমার কাছে এই পর্যন্ত যতগুলো বদ হেল্প চাইছে, সবগুলো নয় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে। এই প্রথম কেউ তার মাকে সারপ্রাইজ দেবে বলে হেল্প চাইছে, তাই আমি অবশ্যই হেল্প করব। আজকে সাদির আম্মু ঢাকা ব্যাক করবে, তাই এই সুযোগে সাদি চেয়েছে তার মাকে সে একটা সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ তো একটা বাহানা আসলে। সুমুকে তার সামনে নিয়ে গেলে সে এমনি সারপ্রাইজড হবে। সুমু নীলকে খুঁজছে, বলার জন্য যে সে আজ ক্লাস করবে না। সাদির আম্মুর জন্য সারপ্রাইজ প্ল্যান করবে, কিন্তু নীলকে কোথাও পাচ্ছে না। এবার বেশ বিরক্ত হয়ে সুমু নীলকে ফোন দিল। এই বানরের সেনাপতি, কই তুই? আমি বটতলায়। তুই কলেজে নাই? না। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। তুই এসে কি করবি? তোর মাথায় গাঁটটা মারবো, চুপচাপ ওখানে বসে থাক। প্রায় 5 মিনিট পরে সুমু বটতলায় পৌঁছায়। নীলকে দেখে হালকা হেসে দেয়। নীল সুমুকে খেয়াল করেনি। সুমু নীলের পেছন থেকে মাথায় হালকা করে গাঁটটা মারে। নীল পেছন ফিরে সুমুকে দেখে মৃদু হাসে, যা দেখে সুমুর বেশ খটকা লাগে। পরিস্থিতি স্বাভাবিক হলে এতক্ষণে নীল উল্টো সুমুকে গাঁটটা মারত। কি হয়েছে তোর? মন খারাপ কেন? কই কিছু হয়নি তো। এখন তুই আমাকে শেখাবি? আমি তোর থেকে মাত্র 1 মাসের ছোট। মানুষ বড় হওয়ার বড়াই করে, আর তুই ছোট হওয়ার জন্য লড়াই করিস? হ্যাঁ, কারণ এটাই আমি। হুম, আমার পিচ্ছি একটা বোন। তোর কানের নিচে দিমু ফাজিল পোলা। আমারে কোন অ্যাঙ্গেল দিয়া পিচ্ছি লাগে? তুই হাতে পায়ে বুড়ি হইলেও আমার কাছে পিচ্ছিই থাকবি।
বুঝছি। এখন আসল কাহিনী বল। কিছু না। তুই বলবি না? আমি যাব। অনুর সাথে ব্রেকআপ হয়েছে। কেন? বাদ দে, একটা গেছে তো কি হয়েছে, অনেকগুলো চলে আসবে। এক মিনিট, এক মিনিট। সামহাও তোদের ব্রেকআপের কারণটা কি আমি? সুমু, তো উত্তেজিত হোস না। অল ওকে। হোয়াট ওকে? আমার জন্য তোর ব্রেকআপ হয়েছে অ্যান্ড ইউ সে অল ওকে? এখানে তোর কোনো ফল্ট নেই সুমু, নিজেকে দোষ দিবি না তুই। সুমুর চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। সে ভাবতেও পারেনি তার জন্য তার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ হবে। কি হয়েছে খুলে বল। কিছু। সবটা বলতে বললাম। ঘটনাটা এমন যে সুমু থেকে বিদায় নিয়ে নীল অনুর ফোন রিসিভ করে আর তারা একসাথে দেখা করার জন্য বটতলায় আসে। অনু, সরি ইয়ার, একটু লেট হয়ে গেল। আসলে সুমুকে খুঁজে বলে এসেছি, নয়তো বেচারি আমাকে খুঁজতো। ও আচ্ছা, সুমু তোমাকে খুঁজতো? আমি খুঁজি না। কি বলছো জান? এ ডোন্ট কল মি দিস। আমার কোনো প্রায়োরিটি তোমার কাছে নেই। কিছু হইলেই সুমু সুমু। আমি তোমার গার্লফ্রেন্ড নাকি সুমু? কি বলছো এসব অনু? আমি সত্যিটা বলছি। সুমুর সাথে তোমার অ্যাফেয়ার আছে, তাই তো আমাকে তুমি খুব কম সময় দাও। আসলে তুমি গাছেরও খেতে চাও, আবার তলারও কুড়োতে চাও। ওহ,